আন্দোলনের কথা আপনি বলছিলেন, ধরুন আপনার পরামর্শ দিলেন, সবই পরামর্শ হলো, কিন্তু আলটিমেটলি আপনি বারবার যেটা বলছেন যে পথে নামতে হবে। চাকরিহারাদের ক্ষেত্রে এই মুহূর্তে কি বলবেন? কথা বলবেন, এই মুহূর্তে বলবো চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে পৃথিবীতে। সবাইকে নিয়ে আসতে হবে, আমাদের যে স্টাফ রয়েছে। অভিজিৎ বাবু, আপনাদেরকে অ্যাড্রেস করার আগে আমি দুটো তিনটে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রথম থেকেই বলে আসছি, অভিজিৎ বাবুর যে আচরণ, অভিজিৎ বাবুর যে আবেদন, সেটা সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে, এবং রাজনীতি ঊর্ধ্বে উঠে একটা মানসিকতা নিয়ে শুধুমাত্র যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিয়ে তিনি রফা সূত্র বাতলেছেন, এবং সেটাকে যাতে এক্সিকিউট করা যায় সেই মর্মেই আজকে এসএসসি ভবনে আসা। এবং এখানে এসে অভিজিৎ বাবু অত্যন্ত ভদ্র মানুষ, উনি হয়তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবেন না, কিন্তু আমি আপনাদের বলছি, যেভাবে একজন অনারেবল এমপি তাকে যেভাবে আচরণ করা হলো, সেক্রেটারি পর্যন্ত এলেন না, ডিপার্টমেন্টের একজন বড়বাবু কথা বলে গেলেন। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি, আমরা কালকে আবার আসবো, এবং থানার লোকাল থানার একজন অফিসার কমিউনিকেট করছে। এসএসসির ব্যাপারে থানার অফিসার কে কমিউনিকেট করার ব্যাপারে? লোকাল থানার অফিসার এসএসসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, এটা এসএসসি চেয়ারম্যান বলুক। যেভাবে একজন অনারেবল এমপিকে যেভাবে ব্যবহার করেছেন, সেটা আমার কাছে অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে। অভিজিৎ বাবু এটা নিয়ে হয়তো কিছু বলবেন না, তিনি অত্যন্ত ভদ্র মানুষ। সেক্রেটারি এখানে থাকা সত্ত্বেও সেক্রেটারি দেখা করেননি, অফিসার তাদের অফিসের একজন স্টাফ বলল তিনি নাকি ইন্টারেস্টেড নন। আমি কোট আনকোট বলছি, তাদেরই অফিসের যে বড়বাবু তিনি বললেন সেক্রেটারি নাকি ইন্টারেস্টেড নন। একজন অনারেবল এমপি, পশ্চিমবঙ্গের একজন মানুষের ভোটে নির্বাচিত সাংসদ, এই যাদের চাকরি হারিয়েছে তাদের হয়ে কথা বলতে এসছে, কোন রাজনীতির কথা বলতে আসেনি। এসএসসি স্বশাসিত এসএসসির চেয়ারম্যান নেই, সেক্রেটারি নাকি ইন্টারেস্টেড নন। এখান থেকেই যে সরকারের মানসিকতা, তার পরিচয় পাওয়া যায়। আমরা আজকে বলে গেছি, এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, কমিউনিকেট করছে কে? লোকাল থানার অফিসার। এখানেও পুলিশ তন্ত্র চলছে। তো আমরা বলছি অভিজিৎ বাবু বাদবাকি কথাগুলো বলবে, কিন্তু আমরা আবার আসবো, আমরা আবার দেখা করার চেষ্টা করব, কারণ আমাদের এখানে সংঘাত করা উদ্দেশ্য নয়, আমরা একটা সমাধান সূত্র খুঁজছি। সংঘাত যখন করতে নামবো, তখন এত কাউকে কোনো প্রশ্নের জবাব উত্তর কোনো কিচ্ছু দেবো না, তখন শুধু সংঘাতই করব। কিন্তু যে পরিস্থিতি তারা তৈরি করছে, যে মানসিকতা তারা দেখাচ্ছে, এটা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুব একটা ভালো বার্তা যাচ্ছে না। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দম্ভ ছাড়ুন, রাজনীতির ঊর্ধ্বে উঠুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন। যেই আচরণ আপনি আজকে দেখালেন আপনাদের স্বশাসিত সংগঠনের সংস্থার মাধ্যমে লোকজনদের দিয়ে, এটা খুব একটা ভালো বার্তা ক্যারি করে না। বাকিটা অভিজিৎ বাবু বলুন। যাই হোক, আমরা দেখা করতে এসেছিলাম চেয়ারম্যানের সঙ্গে, ইনি নেই, আর সেক্রেটারিও দেখা করতে উৎসাহী হননি। আমি কৌস্তববাবু যেগুলো বললেন অনেকগুলোই টেকনিক্যাল পয়েন্ট, আমি ওই টেকনিক্যাল পয়েন্টে যাচ্ছি না। আমি যাদের সঙ্গে কথা বললাম তারা সকলেই আমার পূর্ব পরিচিত, তারা ভালো মানুষ। তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে গেছি কি কি বলা, কি কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে, এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো, আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো, যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন, এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে, তখন দেখা যাবে কি হয়। বলছি আপনি আজকে এসেছিলেন চাকরিহারাদের নিয়ে কথা বলতে, তো এখানে যে বিভিন্নভাবে যারা যারা এসে কথা বললেন, সব থেকে কি কোনো ইতিবাচক মনোভাব মনে হলো? না, তারা তো অত্যন্ত মধ্য শ্রেণীর কর্মী, ঠিক আছে। আমি কথা বললাম কারণ তারা আমার পূর্ব পরিচিত। আমি এখানে 11-12 বছর ল ইনচার্জ ছিলাম, ঠিক আছে। তারা সকলেই আমাকে জানেন, আমার সঙ্গে সম্পর্ক প্রত্যেকের খুব ভালো। তো আপনারা হয়তো লক্ষ্যও করেছেন যে অনেকের সঙ্গে আমি কাঁধে হাত দিয়ে কথা বলছিলাম। তো আমি তাদের বিরুদ্ধে তো নই, তাদের সঙ্গেই আমার সখ্যতা। তো আমি তাদেরকে জানিয়ে গেছি যে কি আমরা চাই। ওনাদের আচরণে ঠিক আছে, ওনারা আসতে পারেননি, চেয়ারম্যান নেই, হয়তো
তিনি একটু ঘাবড়ে গেছেন যে আমরা আসছি শুনে চলে গেছেন, আর সেক্রেটারি কথা বলতে চাননি, আগ্রহী হননি। ঠিক আছে, আগ্রহী যদি না হন, না হবেন, আমরা চেয়ারম্যানের সঙ্গে কালকে আবার দেখা করার চেষ্টা করব। যদি সেটা না পাই, তো না পারি, তখন আবার পরের কথা পরে ভাববো। আজকের এই সুপারনিভারি তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটা নিয়ে কি বলবেন? আজকে কিছু বলবো না, ওটা আমি অর্ডারটাকে দেখবো পুরোটা, তারপর যা বলার বলবো। এই যে আন্দোলনের কথা আপনি বলছিলেন, ধরুন আপনার পরামর্শ দিলেন, সবই পরামর্শ হলো, কিন্তু আলটিমেটলি আপনি বারবার যেটা বলছেন যে পথে নামতে হবে, তো চাকরিহারাদের ক্ষেত্রে এই মুহূর্তে কি বলবেন? ধরুন আপনি তো কথা বলবেন, এই মুহূর্তে বলবো চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে পৃথিবীতে। তারা কেউ কি অ্যাডভাইস, এই যে যেমন মুখ্যমন্ত্রী বলছিলেন সেরকম মেনে কেউ ভলান্টারি সার্ভিস দিতে স্কুলে যাওয়ার পরামর্শ? সেটা তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত পদক্ষেপ হবে। এ বিষয়ে আমি কিছু বলবো। চাকরিহারারা সিদ্ধান্ত নিয়েছে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে স্কুলে যান এবং স্কুলটা কন্টিনিউ করুন, ওরা করবেন না। না, সেটা সব চাকরিহারা নিয়েছে না, অনেকে করবেন। যে সংগঠন কালকে যারা গেছিলেন যোগ্য বলে নিজেদের দাবি করছেন তারাই। না, এছাড়া আরো অনেকে তো আছেন, অল্প মানুষ তো নন। কালকে তো সব মানুষ জানি, মমতা ব্যানার্জি তো নিজের লোক ঢুকিয়ে রেখে দিয়েছিলেন ওখানে। ঠিক আছে, নিজের দালাল চটি চাটা সংস্থাকে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন। অর্ধেক পুলিশও ছিল, সেটা কেউ কেউ জানিয়েছেন আমাদেরকে। তো সেটা নিয়ে কথা হচ্ছে না। যারা যাবেন যাবেন, যারা যাবেন না। কিন্তু চাকরিটা তো চলে গেছে। মুখ্যমন্ত্রীর ওই ফর্মাল একটা কমিউনিকেশন হলো কি হলো না, উনি কি বলতে পারবেন না যে না সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও আপনারা চাকরি করুন? একথা বলতে পারবেন? বলুন না, মুখ্যমন্ত্রীকে বলতে বলুন। যদি বলতে পারেন উনি বলবেন না। আইনের দিকে যদি এনারা স্কুলে যান, মানে সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা ভবিষ্যতে? সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। সেটা ডিআই যারা ওই স্কুলটার আন্ডারে, যে ডিআই এর আন্ডারে আছে, সেই ডিআই ঠিক করবে। রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে গেছে যাতে এদের হয়ে সুপ্রিম কোর্টে একটা আবেদন করেছে। ঠিক আছে, কি করেছে সেটা আমি তো জানি না এখনো। তার পুরোটা দেখতে হবে, কি করেছেন না করেছেন, তারপরে কথা বলবো। ঠিক আছে, রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাওতা দিয়ে এই আন্দোলনটা যে দানা পাকাচ্ছে, এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সিদ্ধার্থ বাবুর কাছে আপনি যেটা এর আগেও বলছিলেন, আরেকবার যদি বলেন, যে তাকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন, সৎ মানুষ হিসেবে বলছেন, আপনি যেটা বলছিলেন এর আগে বাড়িতে বাসভবনে যখন কথা হচ্ছিল, যে তার কাছে আপনি আবেদন রাখবেন যাতে সৎভাবে এগিয়ে আসে, সেটা? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা বলছি এই কারণে যে আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না। অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই প্রকাশ করে দিতে পারে। বিদ্রোহ করতে হবে কোনো জায়গাতে প্রয়োজন। ঠিক আছে, মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন। ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন রাম বেরিয়ে এসেছিলেন। মমতা ব্যানার্জি তার নখের যোগ্য নন। তো এইরকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ না করার কি আছে? ইতিহাস লিখে ইতিহাসে তার নাম থেকে যাবে। সিবিআই বার করতে পারছে না, সিবিআই তদন্ত করছে। কে বললো বার করতে পারেন? জিজ্ঞাসা করছে আমাকে, কি জিজ্ঞেস আগে নিজে জানুন যে বার করতে পেরেছে কি পারেননি। আলটপকা প্রশ্ন একটা করবেন না। এসএসসি সার্ভারে যদি কোথাও লুকিয়ে রাখা হয়ে থাকে, সার্ভারে লুকিয়ে রাখা হয়, যেখানে লুকিয়ে রাখা হয়ে থাকে, আপনি যে পুরো কথা আমি আপনার এই প্রশ্ন কোনো উত্তরই দেবো না। আগে একটা সঠিক প্রশ্ন করতে শিখুন, তারপর। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। মিরর ইমেজ প্রকাশ করলেই কি জটিলতা কাটবে, নাকি আরো কোনো বাধা থাকতে পারে? তারপর সেটা আগে মিরর ইমেজ প্রকাশ হোক, তখনই বুঝতে পারবো। যারা খাতা দেখছেন এই মুহূর্তে, তাদের খাতা তো ফিরিয়ে নেওয়া হচ্ছে না, সেটা যারা খাতা দেখার দায়িত্ব দিয়েছেন তারা বলবেন, আমি বলবো না। সেটা আমি বলবো না। যারা খাতা দেখার দায়িত্ব দিয়েছেন তাদের মাথা ব্যথা, আমার নয়। আমার মাথা ব্যথা একটাই, যারা যোগ্য তারা যেন চাকরিটা পান। ঠিক আছে, তাহলে কালকে যাবার জন্য পৃথাদি বন্ধ করে রেখে দিলাম তো। ভিতরে গেলেন কি বলে? আমরা ইংরেজির তোমরা অভিজ্ঞতার সঙ্গে দেখা করলে, কথা বললে, কতটা
আশ্বস্ত? দেখুন, অভিজিৎবাবু একজন যে মানবিক মানুষ সেটা আমরা আগে থেকেই জানতাম। তো এখন উনি এক্স জাস্টিস এবং অন্য কোনো রাজনৈতিক দলের উনি সাংসদ, কিন্তু আমরা যারা এসেছিলাম অভিজিৎবাবু একজন এক্স জাস্টিস হিসাবে কি পরামর্শ দেন এই যে 26,000 যাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে, তো তাদের জন্য আমরা এসেছিলাম। অভিজিৎবাবু কি পন্থা অবলম্বন করেন এবং কোন ওয়ে উনি উদ্ধার করে দেন যে ওয়েতে গেলে এই 26,000 চাকরি ফিরে পাওয়া যায়, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা অভিজিৎবাবুর বাড়িতে গেলাম, ওনার সাথে কথাও বলেছিলাম। তারপরে উনি বললেন যে আমাদের সঙ্গে উনি এসএসসি অফিসে আসবেন এবং এসএসসি অফিসে এসে চেয়ারম্যানের সাথে কথা বলবেন। কথা বলার কারণ হচ্ছে যে 23 লক্ষ যে ওএমআর যারা পরীক্ষা দিয়েছিলেন সেই 23 লক্ষ ওএমআরের মিরর ইমেজ আমরা যখন এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, তিনি তখন সেটা স্বীকার করেছিলেন যে ওনার কাছে রয়েছে। আজকের এমন একটা জটিল পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে ওই মিরর ইমেজটা যদি প্রকাশ করে দেওয়া হয় ওয়েবসাইটে, তাহলে এই 26,000-এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য তা একেবারে নিশ্চিন্তে প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে এসএসসি সেই দায়িত্বটা পালন করছেন না, হয়তো কারোর অঙ্গুলি হেলনে সেই কাজটা হচ্ছে। তা আমরা দেখেছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী অযোগ্যদের হয়ে কথা বলতে চেয়েছেন, বলেছেন যে যোগ্যদের হয়ে আগে দেখব তারপরে অযোগ্যদের। একজন মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে অযোগ্য যারা রয়েছেন, যাদের নাম সিবিআই লিস্টে রয়েছে, তাদের পাশে থাকার বার্তাটা কোন হিসাবে দেন, কি উদ্দেশ্য নিয়ে দেন সেটাই আমরা বুঝতে পারছি না। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের